बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আজকে কথা বলবো মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার যে ষড়যন্ত্র সেটা নিয়ে কথা বলবো। মিডিয়ার আচরণ নিয়ে কথা বলবো। ইউনূস সাহেবের গুজব ভীতি নিয়ে। প্রথমে বলতে চাই, আজ মহান স্বাধীনতা দিবস, কিন্তু দেশের অধিকাংশ মানুষ মন ভরে সানন্দে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেনি। কারণ যিনি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যার সারা জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে কাটিয়ে অত্যাচার নির্যাতন সহ্য করে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এই 25শে মার্চ পর্যন্ত নিয়ে আসছিলেন এবং 26শে মার্চ প্রত্যুষে 12:20 ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। বলেছিলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। শেষ শত্রু নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। এবং উনি নিশ্চিত ছিলেন, বলেছেন যে আমি নিশ্চিত বিজয় আমাদের হবে, জয় বাংলা। তো সেই মানুষটি আজকের এই দিনে দীর্ঘ 16 বছর পরে বা 15 বছর পরে হারিয়ে গিয়েছে বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা গোষ্ঠী, তার মধ্যে উপগোষ্ঠী, তার মধ্যে সুশীল আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন পেশার মানুষ আছে। তা সবসময় বলি যে বঙ্গবন্ধু কারো কোনো দলের না, বঙ্গবন্ধু এই জাতির সম্পদ। খুব ভালো লাগে শুনতে। জয় বাংলা কারো দলের না, জয় বাংলা এই দেশের সকলের স্লোগান। খুব ভালো লাগে শুনতে। কিন্তু তারা নিজেরা কখনো বঙ্গবন্ধুর কীর্তির কোনো আলোচনা করে না। তারা নিজেরা কখনো জয় বাংলা স্লোগান দেয় না। তারা আওয়ামী লীগকে দোষারোপ করে যে আওয়ামী লীগ জয় বাংলা তাদের দলীয়করণ করেছে, আর বঙ্গবন্ধুকে তাকেও দলীয়করণ করেছে। অথচ তার সর্বশেষ প্রমাণ হলো যে আজকে এই 26শে মার্চে, এই মহান স্বাধীনতা দিবসে কেউ বলতে হলো, এই যে মিডিয়া বা প্রশাসনে যারা আছেন, কেউ যে বঙ্গবন্ধুর নামটা উচ্চারণ করতে পারল না। যারা উচ্চারণ করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। কেউ তো একবারও বলছে না এটা অন্যায়, এটা হওয়া উচিত না, এটা হতে পারে না। একটা লোকও তো বলতে শুনলাম না, যারা মিডিয়ার সামনে এসে বা বিভিন্ন সবার সেমিনারে বক্তৃতা দিয়ে বলে বঙ্গবন্ধু সবার।
তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধু ফিরে আসে, তখন এসব লোকজনের কাছে মনে হয় যে লাইট, একটা রুমে যেমন লাইট অফ করা থাকলে অনেকক্ষণ তারপরে যখন আবার অন করে তখন সবার চোখে লাগে, ঠিক এই বঙ্গবন্ধুর ব্যাপারটাও তাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধুর মূল্যায়ন হয়, তখন এদের কাছে চোখে তখন ঝাপসার মতো, মানে বিজলির মতো মনে হয়, চোখ খুলতে পারে না, মনে হয় যেন আল্লাহ এত বেশি তার কথা বলে কেন, সবকিছুতে তার কথা কেন লাগে। এটা লাগে হইলে ওই যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধু নাই কোথাও, জয় বাংলা নাই কোথাও, আওয়ামী লীগ ফিরে আসলে যখন আসে তখন বঙ্গবন্ধু জ্বলে ওঠে, তখন ওনাদের চোখে লাগে, তখন ওনারা বলা শুরু করে সবকিছুর মধ্যে নিয়ে আসছে। এখানে হলো পার্থক্য। 28 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 28 বছর যদি সঠিকভাবে মূল্যায়ন করা হতো বঙ্গবন্ধুকে যদি যথাযথ সম্মান দেওয়া হতো, তাহলে তো আওয়ামী লীগের কিছু নতুন কিছু করার দরকার থাকতো না, বিশেষ কোনো কিছু ছাড়া। তাহলে ওইটারই ধারাবাহিকতা থাকতো না, সবই তো ঠিক আছে, আমার পরিবর্তন করার কিছু, জাতীয়ভাবে তারা বঙ্গবন্ধু সেইভাবে প্রতিষ্ঠিত, আমাদের আর বাড়তি কিছু করার প্রয়োজন নেই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধুকে বের করা হয়, তখন চোখে লাগে আয় এত কিছু করা হচ্ছে, এত বলা হচ্ছে। আবার তখন সুযোগ পেলে, এবার তো সুযোগ পেয়ে বঙ্গবন্ধুর বাড়ি সহ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। একটা লোক চেয়ার দখল করে বসে আছে রাষ্ট্র, এখন বঙ্গবন্ধু জাতির পিতা সাংবিধানিকভাবে। বাংলাদেশের সংবিধান মেনে নাকি সবকিছু হয়, তো সংবিধানে তো বঙ্গবন্ধু জাতির পিতা, সব জায়গায় তার ছবি থাকতে হবে, তার যথাযথ সম্মান দিতে হবে জাতির পিতা হিসাবে। কেউ কথা বলেছে বঙ্গবন্ধু, এই যে বিভিন্ন জন বক্তৃতা দিয়েছে, একটা কথাও তো বঙ্গবন্ধু সম্পর্কে বলেনি। এত বড় অকৃতজ্ঞ কিভাবে? আমি খুব আশ্চর্য হয়ে গেছি। সেনাপ্রধান তো অনেক কিছুই স্বাধীনভাবে বলে, অনেক কিছুই সে এই ইউনূস সরকারকে তোয়াক্কা করে না, তো সেনাপ্রধান কিভাবে, যে সশস্ত্র বাহিনী বঙ্গবন্ধু নিজের হাতে গঠন করেছে, সেনাপ্রধান কিভাবে তার যে বিবৃতি দিল সেনাবাহিনীর প্রধান হিসেবে আর্মির পেজে, ইন্টারনেট পেজে, ফেসবুক পেজে, সেখানে সে কিভাবে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ না করে পারল? এই তার সংবিধানকে সম্মান করা, এই তাদের সংবিধানকে সংহত করা, এই তাদের দেশপ্রেম। বঙ্গবন্ধুকে নিয়ে সারা যদি বাংলাদেশকে কেউ দেশপ্রেম বলে, সেটা দেশপ্রেম নাকি দেশদ্রোহিতা? কার ভয়ে উনি বঙ্গবন্ধুর নাম নিলেন না? ইউনূস সে তো দেশদ্রোহী, সে তো আওয়ামী লীগ বিরোধী, সে বঙ্গবন্ধু বিরোধী, সে রিসেট বাটনটা চাপ দিয়ে সব শেষ করে দিয়েছে, বলছে অল গন। কিন্তু সেনাপ্রধানের বিষয়টা তো এই মুহূর্তের জন্য, এই পরিস্থিতির জন্য তো বিষয়টা একইভাবে বিবেচনা করার বিষয় না, কারণ তারা দুইজনে পাওয়ার শেয়ারিং করতেছে টু সাম এক্সটেন্ট। সেনাবাহিনীর উপরে নির্ভরশীল অবৈধ সরকার, সেখানে সেনাবাহিনী প্রধান কেন সত্য বলতেছে না, সঠিক বলতেছে না? আবার সংবিধানের কথাও বলে, আবার স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেমের কথা বলে। এটা একটা বিরাট প্রশ্ন রয়ে গেল মিস্টার ওয়াকারুজ্জামান। ধরে নিতে হবে আপনি যাই করবেন আপনি বাধ্য হয়ে করবেন, আমার নিজের থেকে আপনি কিছু করবেন না, এবং তাই হবে, তাই করতেছেন। আপনার নিজের থেকে আপনি কিছু না, ইউ হ্যাভ টেকেন এ সাইড। যাই হোক, এটা নিয়ে আর কিছু বলতে চাই না।
এটা তো বারবারই প্রমাণিত। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এই দেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে স্বাধীনতার যে চেতনা, ওরা বলে যে চেতনা, আমাদেরকে গালি দেয় কিছু লোক আছে, চেতনার গালি দেয়, সবকিছুতে হলো চেতনা, এখানে হইল চেতনার। এটাই হলো চেতনার মর্ম কথা, যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা থাকে না। এখন অনেক বড় বড় দল, বিএনপিও স্বীকার করে যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না। কই, মির্জা ফখরুল ইসলাম সাহেব তো গতকালকে তাদের একটা আলোচনা সভায় বক্তৃতা দিল, সবই ঠিক বলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস কথাটা, সে বক্তব্যটার ওই পোর্শনটা ছিল জামাতকে কেন্দ্র করে, যে পাকিস্তান এখনো কি বলে ক্ষমা চায়নি, ভালো কথা, এখনো ক্ষমা চায়নি। তারপরে এই ওই ছাত্রদের সংগঠন, তাদেরকে কেন্দ্র করে যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে, সেটাকে কেন্দ্র করে বলেছেন উনি যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই। ভেরি গুড। আপনারা বলেছেন দীর্ঘ সংগ্রামের পরে আমরা মুক্তিযুদ্ধে উপনীত হয়েছি। গুড। 9 মাসের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। গুড। কোটি কোটি মানুষ, আমরা বলি 1 কোটি মানুষ, উনি এখন আরো 2 কদম এগিয়ে বলছেন কোটি কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছে, তাদের সহযোগিতা আমরা মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এই পর্যন্ত ঠিক আছে, অ্যাপ্রিসিয়েটেড। তারপরেই বলল সেই আবার পুরানো জিনিস, যেখানেই মূল সমস্যা। এই রাতে, এটা বক্তব্যটা গতকালকে 25শে মার্চে বক্তব্যটা উনি রাতে দিয়েছেন, সন্ধ্যার পরে। এই রাতে একজন মানুষ, সে হলো জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, অথচ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে 27শে মার্চ, তাও সন্ধ্যার সময়। এটা জিয়ার নিজের স্টেটমেন্ট আছে। এক বিদেশি সাংবাদিক, ওই যুদ্ধের ময়দানে থেকে সে এক বিদেশি সাংবাদিককে সংবাদ বলছে, এবং এটাও বলছে যে তার যুদ্ধে যাওয়ার আগে অলরেডি ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস এবং পুলিশ যুদ্ধে নেমে গেছে। আর বঙ্গবন্ধু সম্পর্কে যা বলছে এত বলার কিছু নেই, যারা বলে। তো এই যে মিথ্যাচার, এই যে অপপ্রচার, এগুলি করে তো যখন আবার নতুন করে লেখালেখি হবে, এই মিডিয়ার মুখ থেকে যখন কষ্টেপ চলে যাবে, এই মিডিয়ার হাত থেকে যখন কলম আবার ফিরে আসবে, তখন আবার যখন লাগবে তখন বলবে বাড়াবাড়ি। অলি আহমেদ গতকালকে কি বলছে, গতকালকে না, সরি আজকে অলি আহমেদ বলতেছে জিয়া তাকে ওস্তাদ ডাকতো কেন? কারণ অলি আহমেদ প্রথম স্বাধীনতা রিভোল্ট করেছেন, পরে জিয়াকে টেনে আনছে, জিয়াকে সে বাধ্য করছে স্বাধীনতা মানে রিভোল্ট করার জন্য, বিদ্রোহ করার জন্য। তা আমি 2015 সালে একটা লেখা প্রথম আলোতে দিয়েছিলাম যে জিয়া বাই চান্স মুক্তিযোদ্ধা, নট বাই হার্ট। তো ওইটা পরে মতি ভাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে মিজানুর রহমান খান, যে মারা গেছে, আইন বিষয়ে বেশ ভালো লেখালেখি করতো, তার কাছে দিছে। তো মিজান, ওই একটা মিটিং ছিল আমার মতি ভাইয়ের সাথে, তখন অন্য একটা ব্যাপার, অন্য এই রাজনৈতিক অন্য বিষয়ে আর কি। তখন যে যাচ্ছি একটা লেখা নিয়ে যাই, তখন জিয়াউর রহমানের উপর একটা মোটামুটি বড় লেখা, এই মুক্তিযুদ্ধের ঘোষণা টোষণা সব মিলে কোন প্রেক্ষাপটে জিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো পরে ঠরে তো এই মধ্যে কথা বলতেছি, মিজানের কাছে দিচ্ছে, মিজান আমি এই মধ্যে আবার সেই লেখাটা পড়ে ফেলছে। তা আমি যাওয়ার সময় মিজান আবার আমার কাছে আসলো, বললো যে ভাই লেখাটা তো খুব চমৎকার লিখছেন, কিন্তু এটা তো আমাদের পত্রিকায় ছাপবে না। আমি সেটা আপনাদের পলিসির ব্যাপার। তো যাই হোক, তারা ছাপে নেই। ওই আমাদের সময় আমাদের সময় 4 কলাম ব্যানার হেডলাইন দিয়ে আমার এই লেখাটা ছেপেছিল তখন 15 সালে। তো এখন অলি আহমেদও ক্রেডিট নিচ্ছে জিয়াকে আন্ডারমাইন করে। আমরা জিয়াকে আন্ডারমাইন করতে চাই না,
সে যা তাই করতে চায়, ওইটাই তার যথাযথ উপযুক্ত। ওইখানে যদি যেটা সে যা ঠিক সেই জায়গায় যদি না যায়, তাহলে যেখানে যেটা প্রাপ্য সেটাও তার জন্য বিতর্কিত থাকবে। এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য মঙ্গল। দেখ, এখন আসি মিডিয়া নিয়ে। আমাদের মিডিয়া তো এখন কি অবস্থা সবাই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছে, সাংবাদিকরাও পারতেছে, সবাই। আমাদের মিডিয়া হলো দুই রকমের মিডিয়া, একটা হলো ফর্মাল মিডিয়া, একটা হলো ইনফর্মাল মিডিয়া। তো ইনফর্মাল বলতে আমি সোশ্যাল মিডিয়াকে বুঝি, আর ফর্মাল তো পত্রিকা আছে, টেলিভিশন আছে, যেটা আছে। তো ফর্মাল মিডিয়া ভার্চুয়ালি ডেড আমাদের এখানে এখন। ডেড মিনস হলো ওয়ান ওয়ে ট্রাফিক। ইউনূসের স্তুতি করবে, বিএনপির স্তুতি করবে, জামাতের স্তুতি করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, বঙ্গবন্ধু নিষিদ্ধ। বঙ্গবন্ধুর নাম লিখতেও গেলেও এখন লেখে শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুও বলতে পারে না পত্রিকাগুলি, টেলিভিশনগুলি। আছে হলো সোশ্যাল মিডিয়া। তো কিছু সাংবাদিক আছে, সাংবাদিকরা বা যারা মিডিয়ায় লেখালেখি করে বা বক্তব্য দেয়, তিন ভাগে বিভক্ত। এক পক্ষ আওয়ামী লীগ, এখন তো নাই, শেষ। আরেক পক্ষ আওয়ামী লীগ বিপক্ষে, শুধু আওয়ামী লীগ বিএনপি না, আওয়ামী লীগের বিপক্ষে যারা, তারা হলো এক গ্রুপ, যা ইচ্ছা তা একদম সুন্দর মতো বলে যাচ্ছে, তাদের মনের মাধুরী মিশিয়ে বলে যাচ্ছে। এটার যে উত্তর দিবে, প্রতি উত্তর দিবে, এটা যে কাউন্টার করবে, সেরকম কোনো ব্যবস্থাও নেই। আরেক দল আছে সর্বদলীয় সাংবাদিক বা আলোচক, সমালোচক, সুশীল। তারা এমনভাবে কথা বলে, ইউনূসের একটা খারাপ কাজকে তারা সমালোচনা করতে যায়, সাথে ওটা যদি 1 মিনিট করে, 3 মিনিট আওয়ামী লীগের স্বৈরাচার সহ আরম্ভ করে যা আছে অপ্রাসঙ্গিক নিয়ে এসে, যাতে আবার ভুল না বুঝে যে সে আওয়ামী লীগ হয়ে গেছে। এই জন্য ওইটাকে ব্যালেন্স করার জন্য ওইটা নিয়ে আসবে। আবার বিএনপির এই তো এখন সব সাংবাদিকরাই মোটামুটি বলে যতটুকু পারে, সেই চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, এই নির্যাতনের মারামারি, কাটাকাটি যা আছে, অরাজকতা বলতে যা আছে, তা তো সবই করতেছে সীমার বাইরে। তো এগুলি তো কতক্ষণ চুপ করে থাকবে? একেবারে না বললে তো কিছু তো বলতে যায়, তখন বলতে যায়, তখন আবার বলে যে স্বৈরাচারের ভূত তাদের উপরে চাপছে। এই সব কিছু স্বৈরাচার সব টেনে এনে মানে হলো যে যাতে আবার পুরোপুরি বিএনপি না বোঝে, একটু ওইটা টেনে দেওয়া, ওইটা আওয়ামী লীগ যেন না বোঝে, এই জন্য বিএনপিকে টেনে। এইগুলো সর্বদলীয় সাংবাদিকতা, এর মধ্যে এখন আমরা আছি। তো মিডিয়ার কথা তো আর বলে কি হবে, এই হলো মিডিয়ার চরিত্র। আর সোশ্যাল মিডিয়া এখন আওয়ামী লীগ ভার্চুয়ালি তার প্রচারণা যা আছে সোশ্যাল মিডিয়াই করতেছে। এখন একটা সময় যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের বিশেষ করে তরুণ সমাজ তার এটাকে গুরুত্বই দিত না। এখন যেভাবে তারা খেয়ে না খেয়ে অনেক সময় দিচ্ছে মিডিয়াতে, এর অর্ধেক সময়ও যদি 5 তারিখের আগে 10 বা জুলাই মাসে, জুন মাসে, মে মাসে দিত, পরিস্থিতি ভিন্ন হইতে পারত। তারা এটাকে এতটা গুরুত্ব দেয়নি। আজকে গুরুত্ব দিয়েছে বিধায় এই সোশ্যাল মিডিয়ার যন্ত্রণায় ইউনূসকে বলতে হচ্ছে যে পালিয়ে যাওয়ার স্বৈরাচারের গুজবে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তাতে তো গুজব, যেটাকে বলে গুজব কি, যেটা সত্য না সেটাকে অনেক বেশিভাবে প্রচার করা, এই তো গুজব। তো এইটাই যদি সে বিরক্ত হয়,
তার অস্বস্তি হয় এবং তার ক্ষতি হয়, নিশ্চয়ই যারা এই প্রোপাগান্ডা করে, প্রোপাগান্ডা তো এখন একটা স্ট্রং ওয়েপেন্স, এটা সারা বিশ্বব্যাপী প্রোপাগান্ডা এখন হচ্ছে একটা মানে মহাশক্তিধর অস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করার। তো এখন তার এই অস্বস্তি, তার এই অশান্তির যদি বেশি হয়ে থাকে, তাহলে তো সেখানে যারা এই প্রোপাগান্ডা করে তারা আরো ডাবল স্পিডে করবে, আরো বেগবান হয়ে করবে, আরো বেশি করে করবে। এটাই স্বাভাবিক। যখন দেখবে যে প্রতিপক্ষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাভাবিকভাবে প্রতিপক্ষ পক্ষকে ক্ষতি করতে চাইবে, তারা সেটাই করবে, আরো বাড়বে। উনি জাতিসংঘের মহাসচিব আসছে, তার কাছে নালিশ করছে কি ভারতীয় মিডিয়ার অত্যাচারে আমাদের সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আমাদের সবকিছু আমরা কিছু ঠিক মতো করতে পারতেছি না। ওই জাতিসংঘের মহাসচিব পুতুল, সে উদ্বেগ প্রকাশ করছে। তো ওর উদ্বেগে ইন্ডিয়ার কি যা আসে, ও ইন্ডিয়াকে জিজ্ঞেস করতে পারে যে এটা এরকম হয়েছে? মিডিয়া স্বাধীন সারা দুনিয়াতে, যার যার দেশে যেখানে যেখানে ডেমোক্রেসি আছে। তো সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টেরই বা কি করার আছে? কোন পত্রিকায় কি লেখলো? এই কয়েকদিন আগে ইন্ডিয়ান টুডে বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছে, সাথে সাথে আইএসপির থেকে সেটার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ভালো, কিন্তু আমাদের দেশের মধ্যে এই নাবাল্য ছেলেপেলেরা, এই বিভিন্ন টকশোওয়ালারা সেনাবাহিনী সম্পর্কে, সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে আপত্তিকর বক্তব্য দিয়েছে, যে আক্রমণ করেছে, এরা ক্যান্টনমেন্টই উড়িয়ে দিবে, এই ধরনের অগ্রহণযোগ্য এবং দেশদ্রোহিতামূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে তো সেনা সদর থেকে কোনো বিজ্ঞপ্তি আসেনি। একটা কথা ছাপানো হয়েছে, সেটা আনঅফিসিয়াল, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। সেই সুইডেনের কোন কি পত্রিকা, নেত্র নিউজ না কি পত্রিকা, সেই পত্রিকার মাধ্যমে, সেই পত্রিকাকে কোট করে আমাদের দেশের পত্রিকা এটার উপরে নিউজ ছাপতে হয়েছে। তো গুজব যখন প্রতিপক্ষের পতনের কারণ হতে পারে, নিশ্চয়ই এটাকে আরো মেটিকুলাসলি ডিজাইন করে সেটা অ্যাপ্লাই করা হবে। এমন সময় আসতেছে সামনে যে গুজব আর কি অতীতে হয়েছে, কোনটা গুজব আর কোনটা সত্য, এটাই নির্ধারণ করতে সব বেগ পেতে হবে। সো ওইটাই হবে decisive time. If you cannot catch the right thing, you are finished. If you catch the wrong thing, still you are finished. So that dilemma is coming. এই কয়েকটা দিনের মধ্যে কিছু মানুষের মধ্যে বেশ একটু হতাশা, একটু নিরুৎসাহিত। কেন? মানে এই গুজব বা এই ব্যাপক প্রচারণায় অনেকের মধ্যে ধারণা আসছে এই বোধহয় কিছু একটা করে ফেলতেছে। এই ধারণাটা কিভাবে হলো? অন্তত আমাদের পক্ষের লোকজনের মধ্যে যে দুই একদিনের মধ্যে এমন কিছু হয়ে যাবে, আমার তো জানা মতে কোনো দায়িত্বশীল লোক, দলের নেতৃস্থানীয় কোনো লোক এমন কোনো কথা বলে নাই যে না, সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেনিং ইমিডিয়েটলি। এটা তো
আজকে কালকে হওয়ার মতো কোনো বিষয় হতেই পারে। এটা ব্যাটে বলে মিলতে হবে, এটা একটা প্রিপারেশন আছে। আমি একজন সাধারণ মানুষ, আমি যে এই কয়েকদিন হলো কথা বলা শুরু করেছি, মানে ভিডিও করা শুরু করেছি, আমি তো কখনো এরকম বলি, আমি সবসময় বলেছি খুব তাড়াতাড়ি প্রক্রিয়া শুরু হয়েছে। এটা হলো একটা পিসফুল সলিউশনের ব্যাপার। আমরা তো কোনো ব্লাডশেড চাই না, কেউ চায় না, বড় ধরনের কোনো ক্লাশ কেউ চাচ্ছে না। দ্যাট ইজ দি মেইন কনসার্ন হিয়ার। সবকিছু ঠিক রেখে আমরা চাচ্ছি যে সবাই চাচ্ছে, সব পক্ষ মানে চাচ্ছে যে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হোক। সেটা করতে যে 2 দিন সময় বেশি লাগতে পারে, 3 দিন সময়, 5 দিন, 6 দিন, 7 দিন লাগবে। But his fate is decided. His days are numbered. And I am not telling you, or I cannot tell you the exact number or exact date, time. It depends. But that is for sure, he is an outgoing passenger. কি কোন ফরম্যাটে হবে, দ্যাট অলসো আই ডোন্ট নো। কেউ বলতে পারেন না, হয়তো প্ল্যানিং আছে এক রকমের, হবে আরেক রকমের, এটাই স্বাভাবিক। But he has to go, that is decided, and he knows it very well. এখন এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই, অনেক কাজ হয়ে গেছে, হতাশা হওয়ার কিছু নাই। আমরা 21 বছর কিসের মধ্যে দিয়ে পার হয়ে 96 পর্যন্ত আসছি। 2001 থেকে 2008 পর্যন্ত, 8 শেষ করে 9 পর্যন্ত 7 বছর কিভাবে আসছি। তো 7 মাস যে এলো না, এত তাড়াহুড়ার কি আছে? এত তাড়াতাড়ি যে জিনিসটাকে এইভাবে গুছানো গেছে, এটাই তো বিরাট ব্যাপার। যদি ওয়াশিংটনের ক্ষমতার পরিবর্তন না হতো, তাহলে তো আমাদের অন্য পথে যেতে হতো। সেই পথে তো আর যাওয়া লাগতেছে না, আর অনেক সময় লাগতে পারতো, অনেক বড় রকমের ঝামেলা হতো, সেই পথে তো আর যাওয়া লাগতেছে না। আশা করি খুব স্বাভাবিকভাবেই, কেউ কাউকে ব্লেম দেওয়ার কিছু নাই, সেনাবাহিনীকে ব্লেম দেওয়ার কিছু নাই, ওই আমেরিকাকে, ইন্ডিয়াকে, কোনো কিছুই নেই। এভরিথিং ইজ অন ট্র্যাক। ওই নিউজ, ওই চায়না গেল না, জাপান গেল নাকি বাকুতে গেল, কোথায় গেল, ইট ডাজন্ট ম্যাটার এট অল, নাকি ব্যাংকক যাবে, এগুলো যতক্ষণ পর্যন্ত সে চেয়ারে বসা আছে ততক্ষণ পর্যন্ত সে হি উইল অ্যাক্ট, যেভাবেই হোক, যে কারণে করে যাবে, এটাই স্বাভাবিক। And one fine morning we might say, see, he is no more. I mean, I am not saying he is no more in a sense that he is killed or something. No, he may fly off. So it a process is going on. এখন অধৈর্য হবে না, নিরুৎসাহিত হওয়ার কিছু নাই। See my smile. Everything is all right. Let us hope for the best. He is going. We are coming. That's it. ভালো থাকবেন। ধন্যবাদ।